নমস্কার। আপনি একটু ভাবুন, একটা মানুষ কোনো অস্ত্র ধরল না, একটা পাথর পর্যন্ত ছুঁড়ল না, এমনকি একটা বাজে কথা পর্যন্ত উচ্চারণ করল না। শুধু নিজের খাওয়া দাওয়াটা বন্ধ করে দিল এবং এই না খেয়ে দিনের পর দিন কাটাতে লাগলো। তার এই সাধারণ সিদ্ধান্তটা নাড়িয়ে দিল দেশে বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিদের। দেশে মানুষকে তার সমর্থনে রাস্তায় নামতে বাধ্য করলো। হ্যাঁ, আমরা আজকে কথা বলছি হাঙ্গার স্ট্রাইকের কথা, যেটা এখন গণতন্ত্রের প্রধান অহিংসা অস্ত্র, যার মাধ্যমে মানুষ তাদের দাবিকে সরকারের সামনে প্রকাশ করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব ওই হাঙ্গার স্ট্রাইকের ইতিহাস, ভারতের বিভিন্ন হাঙ্গার স্ট্রাইক এবং তাদের গুরুত্ব। চলুন প্রথমেই জেনে নিই এই হাঙ্গার স্ট্রাইক কী। এই অনশন বা হাঙ্গার স্ট্রাইক হলো একটা অহিংসা পথ, যেখানে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা একটা দেশের মানুষ তাদের দাবিকে সরকারের সামনে প্রকাশ করে। যখন ক্ষমতাসীন সরকার মানুষের সুবিধার জন্য যে কাজগুলো দরকার সেগুলো থেকে দূরে সরে যায়, তখনই মানুষ বাধ্য হয় তাদের দাবিকে আদায়ের জন্য এই ধরনের পথকে বেছে নিতে। এই অনশন মানে এই নয় যে সরকারকে আঘাত করা। এর মাধ্যমে, অনশনের মাধ্যমে শত্রু বিবেককে জাগিয়ে তোলা হয় যাতে সে কাজটা করে। এই অনশনের উদ্দেশ্য খুব সহজ: জনমত তৈরি করা, মানুষকে সরকারের কাজ করার জন্য বাধ্য করা এবং প্রশাসনের উপর নৈতিক চাপ সৃষ্টি করা। এবং এর জন্য কিছু মানুষ নিজের জীবনকেও পর্যন্ত বাজি রাখে সমাজের উন্নতির জন্য। চলুন জেনে নিই এই অনশনের ইতিহাস। এই অনশন কিন্তু আজকের কোনো জিনিস নয়, এটা হাজার বছর ধরে চলে আসছে। ইতিহাসের পাতায় জানা যায় যে আয়ারল্যান্ডের টোরস্কেট নামে এক ধরনের প্রথা ছিল, যেখানে কেউ অন্যায় করলে যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি অপরাধীর বাড়ির সামনে বসে থাকতো ন্যায় বিচারের আশায়, এবং সমাজে ওই অপরাধী ব্যক্তি অত্যাচারিত ব্যক্তিকে লজ্জা করার জন্য এই প্রথাকে অনুসরণ করত। ভারতেও এর ইতিহাস জানা যায়। ভারতে ধর্না নামে এক ধরনের প্রথা ছিল, যেখানে ন্যায় বিচারের আশায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি শাসকের সামনে বা অত্যাচারী ব্যক্তির বাড়ির সামনে বসে থাকতো ন্যায় বিচারের পাওয়ার জন্য। তবে বিংশ শতাব্দীর শুরুতে এই রাজনীতিক হাতিয়ার হিসাবে এই অনশনকে বিশ্বমঞ্চে সবার সামনে নিয়ে আসে ব্রিটেনে 1909 সালে ব্রিটেনের সাফ্রেজেট আন্দোলন, যেখানে নারীরা তাদের ভোটের দাবিতে জেলে বন্দি অবস্থায় অনশন শুরু করেন এবং এর ফলে তারা প্রথম ভোটাধিকার লাভ করে। চলুন দেখে নিই ভারতের স্বাধীনতার আগে কিছু বিখ্যাত আন্দোলন। ভারতে এই অনশন বা হাঙ্গার স্ট্রাইককে জাতীয় আন্দোলনের রূপ দেন মহাত্মা গান্ধী। 1918 সালে আহমেদাবাদে মিল ধর্মঘটে শ্রমিকদের হকের দাবিতে গান্ধীজি প্রথম রাজনৈতিক অনশন শুরু করে। গান্ধীজির মতে এই অনশন কোনো ব্ল্যাকমেল নয়, এটি আত্মশুদ্ধি এবং অত্যাচারীর বিবেককে জাগিয়ে তোলার মাধ্যম। 1932 সালে পুনা চুক্তি, যেখানে দলিতদের পৃথক নির্বাচক মণ্ডলীর বিরুদ্ধে তার ঐতিহাসিক অনশন ব্রিটিশ প্রশাসনকে নমনীয় করতে বাধ্য হয়। কিন্তু এই স্বাধীনতার লড়াইয়ে অনশনের সবচেয়ে করুণ ও বীরত্বপূর্ণ ইতিহাস লিখেছিলেন যতীন্দ্রনাথ দাস, যাকে সবাই আমরা যতীন দাস নামে চিনি। তিনি ভগৎ সিং, বটুকেশ্বর দত্তদের সাথে জেলে বন্দি থাকা অবস্থায় ভারতীয় যে রাজনৈতিক বন্দীদের সমান অধিকারের দাবিতে যতীন দাস অনশনে বসেন। টানা 63 দিন তিনি না খেয়ে থাকার পর জেলের ভেতরেই তিনি শহীদ হন এবং তার এই অনশন পুরো ভারতবর্ষের যুব সমাজকে ব্রিটিশদের বিরুদ্ধে এক ছাদের নিচে এনে দাঁড়িয়ে করেছিলেন।
স্বাধীনতার পরও ভারতের ইতিহাসে অনেক অনশন বারবার এসেছে। তার মধ্যে বিখ্যাত কিছু হলো পট্টি শ্রীরামুলু। 1952 সালে তেলেগু ভাষীদের জন্য আলাদা রাজ্যের দাবিতে তিনি 56 দিন অনশন করে প্রাণ দেন এবং তার মৃত্যুর পরেই সরকার বাধ্য হয়ে ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করে। 2011 সালে দুর্নীতির বিরুদ্ধে দিল্লিতে যন্তর মন্ত্রে আন্না হাজারে অনশন করেন। এই অনশন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল এবং এই অনশনের ফলে জন লোকপাল বিল এবং ভারত নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দেয়। সব থেকে বিখ্যাত যে অনশন হয়েছিল সেটা চলেছিল প্রায় 16 বছর ধরে, যা বিশ্বের ইতিহাসে অন্যতম দীর্ঘতম অনশন এবং যা আন্তর্জাতিক মনোযোগ কেড়েছিল। কিন্তু দুঃখের কথা, এই আইনটি আজও বাতিল হয়নি। হ্যাঁ, আমরা কথা বলছি ইরম শর্মিলা, যিনি মণিপুরে সেনার বিশেষ ক্ষমতা আইন বা এএফএসপি এর বিরুদ্ধে তিনি টানা 16 বছর অনশন করেছিলেন এবং নিজে প্রাণ দিয়েছিলেন, কিন্তু আইনটি পুরোপুরি বাতিল হয়নি। এরপর আমরা দেখব সাম্প্রতিক সময়ে কিছু বিশেষ অনশন। সব থেকে বিশেষ যে আকর্ষণ পেয়ে সেটা হলো লাদাখে হিমালয়ের কোলে -20°C যেখানে বরফ জমা ঠান্ডায় বিখ্যাত শিক্ষাবিদ পরিবেশবিদ সোনাম ওয়াংচুক তিনি 21 দিন অনশন করেছিলেন। তার মেন দাবি ছিল 370 ধারা বাতিলের পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলেও সেখানকার পরিবেশ, জমি ও আদিবাসীদের অধিকার রক্ষার জন্য ষষ্ঠ তহসিল বা 6th শিডিউল ও পূর্ণ রাজ্যের দাবি তোলেন লাদাখবাসী। অনশনের মাধ্যমে সোনাম ওয়াংচুক দেখাতে চেয়েছিলেন যে উন্নয়ন অবশ্যই চাই, কিন্তু তার জন্য হিমালয়ের সংবেদনশীল পরিবেশ আর স্থানীয়দের অধিকার কেড়ে না নেয়। এরপর আসবো সাম্প্রতিক সময়ে সব থেকে বিখ্যাত ভাইরাল আন্দোলন নিট পেপার লিকের জন্য, যেখানে ককরোচ জনতা পার্টি এবং সোনাম ওয়াংচুক অনশনে বসেন। তাদের মেন উদ্দেশ্য ছিল একটাই, সাম্প্রতিক সময়ে যেসব পেপার লিক হচ্ছে এই দায় নিয়ে মাননীয় কেন্দ্রীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং এই নিয়ে তিনি টানা 21 দিন অনশনে আছে, কিন্তু এখনও পর্যন্ত সরকার তার দাবি নেয়নি। তাদের দাবি ছিল সাধারণ, সরকারি পরীক্ষায় পেপার লিকটা বন্ধ করতে হবে, পরীক্ষায় স্বচ্ছতা আনতে হবে এবং দিল্লি যন্ত্রমন্ত্রে এখনও অনশন তিনি চালিয়ে যাচ্ছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই অনশন করলেই কি সরকার সব দাবি মেনে নেবে বা সব অনশনই কি সফল হয়? না, সব অনশন সফল হয় না। একটা অনশন সফল হতে গেলে মেন 4টে জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে ব্যাপক জনসমর্থন। সাধারণ মানুষ অসুবিধাটাকে নিজেদের মনে করতে হবে এবং আন্দোলনকারীদের হয়ে পথে নামতে হবে। দ্বিতীয় হলো স্পষ্ট নির্দিষ্ট দাবি। যে দাবিগুলো থাকবে সেগুলো যেন স্পষ্ট এবং যৌক্তিক হওয়া দরকার। যেমন দিল্লির এক যন্ত্রমন্ত্রে ছাত্র আন্দোলন হচ্ছে, তাদের দাবি ছিল সাধারণ, যে পরীক্ষায় স্বচ্ছতা আনতে হবে, পেপার লিকগুলোকে বন্ধ করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে পেপার লিকে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। 3 নম্বর মিডিয়া আর সোশ্যাল মিডিয়াকে সঠিক তথ্যগুলো প্রকাশ করতে হবে। কিন্তু দুঃখের ব্যাপার, আজকে মেন স্ট্রিম মিডিয়া সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানো তো দূরের কথা, ঘুরিয়ে উল্টো ভুল জিনিস মানুষকে বোঝাচ্ছে। কিন্তু সৌভাগ্যের কথা, আজকে ইয়ং জেনারেশন মিডিয়া থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে আসক্ত, ফলে তারা সঠিক খবরটা পৌঁছে যাচ্ছে। এবং 4 নম্বর এবং সব থেকে যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে সরকারের
সদিচ্ছা। সরকার যদি নাই চায় যে আমি ভালো কাজ করব, তাহলে যতই অনশন করুক বা না খেয়ে থাকুক, সরকার কিছুতেই আপনার দাবিগুলো মেনে নেবে না। যেমন গঙ্গাকে পরিষ্কার করার জন্য একটা অধ্যাপক 111 দিন অনশন করে নিজের প্রাণ দেন, কিন্তু আজও অবধি গঙ্গা পরিষ্কার হয়নি। এবার আসা যাক যে ভারতীয় সংবিধান কি এই অনশনকে সমর্থন করে। এর উত্তর হলো হ্যাঁ। আমাদের ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 19(1)(b) অনুযায়ী শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া জমায়েত বা প্রতিবাদ করার অধিকার প্রতিটি নাগরিকের আছে। কিন্তু ভারতীয় দণ্ডবিধির 309 নম্বর ধারা অনুযায়ী এতদিন আত্মহত্যার চেষ্টা অপরাধ ছিল। তবে 2017 সালে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানায় যে অহিংস উপায়ে অনশন করা স্বাধীনতার অধিকার অংশ, অর্থাৎ গণতন্ত্র শান্তিপূর্ণ অনশনকে পুরোপুরি সমর্থন করে, কিন্তু তা যেন হিংসাত্মক রূপ না নেয়। হয়তো সরকার আদালতে সব দাবি মেনে নেবে না, কিন্তু এই অহিংসা এই পথের মাধ্যমে সরকারকে বাধ্য করা যায় এই দাবিকে মেনে নেওয়ার জন্য। গণতন্ত্রের মেন যে জনগণ, সেটা সরকারকে বোঝানো যায় এই অহিংস পথের মাধ্যমে। তাই অনশন আজও ভারতীয় গণতন্ত্রের শক্তিশালী অংশ। এই অনশনের ব্যাপারে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন, আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের খোলা চোখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।